আমি অচলা। চা দেওয়ার ছলে আমি ওর শরীরে স্পর্শ নিতেই আমার মধ্যে এক শিহরণের আলোড়ন ভেসে উঠল। স্বামীর অকাল মৃত্যুর পর প্রথম একদম নতুন আর সুঠাম পুরুষের ছোঁয়া নিলাম। সুরেশও আমার শরীরের গন্ধ যে নিল না তা না, যাই হোক, একসাথে চা পান শেষ করে সুরেশ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সুরেশ একাই বাজারে গেল। বাজারে গিয়ে একটা নাইটি কিনে আনলো। গতদিন আমার সাথে বাজারে গিয়ে দেখেছিল, প্রায় নেটের তৈরি, পরলে সবকিছু দেখা যাবে। সন্ধ্যার পর চা খেতে খেতে সুরেশ জিজ্ঞাসা করলো, তুমি কাল যা কিনে আনলে সব ফিটিং হয়েছে কিনা দেখেছো? আমি বললাম, না রে, পরে তো দেখিনি। সুরেশ বলল, বাহ, বেশ করেছো। যদি ফিট না হয় কি হবে? ফেরত দিতে হবে না? দাম তো কম নেয়নি দেখলাম। আমি নিচু গলায় বললাম, তা অবশ্য ঠিক বলেছিস, দাঁড়া আমি পরে দেখে দিচ্ছি। এই বলে নিজের রুমে গেলাম। সব কিছু খুলে নতুন আনা সব পরলাম। সুরেশ আমাকে ডাক দিল, পিসি। আমি বললাম, কি, এদিকে এসো। আমি বললাম, কেন? এসো না। আমার এমন আমতা আমতা ভাব দেখে চন্দন উঠে আমার রুমে আসলো। আমাকে এমন অবস্থায় দেখে রুম থেকে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু আমি বললাম, আরে আরে, এসো এসো, দেখো না কেমন ফিটিং হয়েছে। এই বলে হাত ধরে টেনে আনলাম চন্দনকে, আর ওর সামনে দাঁড়িয়ে বুক উঁচু করে বললাম, দেখে বলো না ঠিক আছে কিনা। ও লজ্জিত স্বরে বলল, পিসি তোমার লজ্জা করছে না? আমি বললাম, তোর কাছে লজ্জা কিসের? ও বই দুটো পড়ার পর আর তোর সামনে কি লজ্জা করতে আছে? ধরে দেখ না কেমন ফিটিং হয়েছে। ও এবার আরো অবাক আর লজ্জিত হয়ে বলল, পিসি তুমিও না। আমি কাছে পাওয়ার আকর্ষণে বললাম, ছাড় তো পিসি টিসি, ওই বইটাতে দেখেছিস তো ভাইপো কেমন কাকিমাকে নিয়ে খেলা করছে? ও এবার চোখ ছানা বড় করে বলল, তাই বলে আমি তোমায় ধরবো? আমি বললাম, তো কি হয়েছে এমন? এই বলে চন্দনের হাত নিয়ে বুকের উপর রাখলাম। ও এবার কামুকের স্বরে বলল, বাহ পিসি, ভালোই তো ফিট হয়েছে, আর একটু টাইট হলে বেশ চোখা চোখা দেখাতো। আমি বললাম, তাই বলছো? তাহলে পরের হুকটাতে লাগিয়ে দেখো তো। চন্দন এবার আমার পেছনে দাঁড়িয়ে হুকের ঘাট একটা কমিয়ে দিল আর বাহুতলা দিয়ে চেপে ধরলো, আর এতে করে চন্দনের ওটা ঠাটিয়ে উঠলো আর আমার দেহে খোঁচা মারতে লাগলো। আমি বললাম, এই চন্দন, কেমন লাগছে কমলা লেবু? ও বলল, বেশ ভালোই লাগছে পিসি। আমি এবার কামাতুর স্বরে বললাম, চন্দন তোমার বন্দুক খোঁচা মারছে গো, বেশ বড় তো, আজ দেখতে হবে কত বড় হয়েছে। এবার দাঁড়াও, অন্যগুলো দেখে নিই। এই বলে চন্দনের সামনেই উন্মুক্ত করলাম। ও এবার কম্পিত গলায় বলল, পিসি বড় গো তোমার। এই বলে শুধু খামচে ধরলো। আমি বললাম, হবে না কেন, বিয়ের আগে থেকেই এখানে কি কম চাপ পড়েছে? ও একটু উচ্চ স্বরে বলল, বিয়ের আগে থেকে মানে? কে তোমার এমন অবস্থা করলো? আমি বললাম, দাদা মানে তোমার বাবা, আর আমাকে পড়াইতো যে মাস্টার মশাই রবিদাস, সেও করছে, আর বাকিটা না হয় নাই বললাম। প্রথমে রবিদাই করেছে, তারপর দাদা নতুন নতুন বিয়ে করেছে দাদা। তখন আমার বয়সে আর কত হবে, খুব একটা বেশি না, সবে যৌবনে পা রেখেছি। বৌদি বাপের বাড়ি গিয়েছিল, দাদা এক রাতে বলল, মিনু এদিকে শুন। আমাকে উনি আদর করে মিনু বলেই ডাকতো। ডাকার পর যখন ওনার কাছে গেলাম, কাছে যেতেই জড়িয়ে ধরে চুমু দিল আর বলল, বাহ কি সুন্দর তোর বুক। তখন আমার তেমন বড় নয়, তবে দেখতে খারাপ ছিল না। বিয়ের পর তোর পিসা 10 বছর যাবৎ যখন মন চেয়েছে তখন করেছে, তাই তো বড় হয়েছে। চন্দন এবার পাগলের মতো কিস করতে শুরু করলো। আমি দিশেহারা হয়ে গেলাম ওর এলোপাথারি চুমুর আদরে। এবার ও আমার শরীরে ঠিক মতো আগুন লাগিয়ে দিয়ে নিজের রুমে গিয়ে আমাকে বলল, এখন এটা করে নাও তো। আমি সব কিছু ফেলে দিয়ে ওর না করলাম। আমি বললাম, বাহ বেশ সুন্দর নাইটি তো, তোর চয়েস আছে বলতে হবে, ঢাকা অথচ সব দেখা যাচ্ছে। ও আমাকে কোমল সুরে বলল, এটা যখন রাতে শুইতে যাবে তখন পরবে। আমি বললাম, কেন, তখন কেন? ও বলল, আমি তোমায় 2 চোখ ভরে দেখবো তাই, আর তোমাকে দেখলেই তো। ও এখন বলতে তো আর বাধা নেই, মানে আমার দাঁড়িয়ে যাবে, আর আমি হাত দিয়ে মজা নেব। আমি ধমকের ভঙ্গিতে বললাম, খবরদার বলছি, আজ থেকে হাতের সাহায্য নেওয়ার কথা কখনো ভাববে না। ও বিচলিত হয়ে বলল, কেন, তুমি এটা পরবে না? আমি বললাম, ওরে দুষ্টু, কেন পরবো না, আর কারোর জন্য না পড়লেও শুধু তোর জন্যই পরবো। ওরে আমার সোনা, আমি আছি কেন? আমার এই কথা শুনেও কামুকে সুরে বলল, তা তুমি আমাকে আদর করতে দেবে নাকি? যদি দাও তাহলে আমি আর হাতে সাহায্য নিব না। আমি বললাম, তাহলে এমন কথা কেন বলছি, কিছুই বুঝিস না? আমি যে কবে থেকে পুরুষের আদর পাইনি, আদর করার বই না তো কি? এখন চাইলে আমি এখনই খেলতে দিব, আমি তো তোর সাথে খেলার জন্য উতলা হয়ে আছি রে চন্দন। ও এবার কামের আবেগে বলল, ও পিসি গো, বলেই চন্দন আমাকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু দিল আর পিঠ খামচে ধরলো। আমিও ওর গলা জড়িয়ে ধরে চুমুর জবাব দিতে লাগলাম। আমি নিজেকে কন্ট্রোল করে ওকে বললাম, ও চন্দন শোনা, চল আমার বিছানায় চল। ও
ও আমাকে ঝাপটে নিয়ে বললো, চলো পিসি, ময়না পাখি আমার। এরপর আমার ঠোঁটে, গালে আর গলায় এলোপাথারি চুম্বন এঁকে দিতে লাগলো। নিজেকে এবার সামাল দেওয়া কষ্টকর হয়ে উঠলো। ওর মিডিয়াম সাইজের শরীর আমাকে আরো আকর্ষিত করে তুললো। এখন আমার ভেতর সুখ অনুভব হতে লাগলো। এতদিন যার আকর্ষণে আমি ব্যাকুল ছিলাম, সে এখন আমার বুকের সাথে সেটে আছে। আমি স্থির থাকতে না পেরে ওর ঘাড় কামড়ে দিতে লাগলাম। ও আমার মাথায় হাত দিয়ে চুলে কিস করতে লাগলো। আমি বললাম, চন্দন, কতদিন পর কেউ এমন করে আদর দিচ্ছে। সেই রবিদা কবে করছিল। পড়াতে পড়াতে একদিন লাইট চলে গেল। পাশে সোফায় বসে অঙ্ক করছিলাম। বাড়িতে সেদিন কেউ ছিল না। আমি বললাম, দাঁড়ান, আলো জেলে আনি। রবিদা বলল, আরে বসো না, লাইট এসে যাবে এখনই। এই বলে আমার কাঁধে হাত রাখলো। আমি করে আটকে উঠলাম। ব্যথা পেয়েছি বলে আস্তে আস্তে মোলায়েম করে গালে চুমু দিল। আমি যেন কেমন হয়ে গেলাম, রবিদাকে না করতে পারলাম না। কিছুক্ষণের মধ্যে লাইট এসে গেল। মনে হলো লাইটটা আর কিছুক্ষণ পরে হলেই পারতো না। আর বৌদিও এসে পড়লো। তারপর ইচ্ছে হতো আমাকে আদর দিক রবিদা, সুযোগ এলো কয়েকদিন পর। তুমি তখন ছোট, বৌদি তোমাকে নিয়ে বাপের বাড়ি গেল। রবিদা পড়াতে আসার সঙ্গে সঙ্গে বললাম, জানেন আজ না বৌদি বাড়িতে নেই। রবিদা খুশিতে বলল, তাই বলেই আমায় জড়িয়ে ধরলো। তারপর আমায় আদর করতে চাইলো। আমি ভয় পেয়ে গেলাম, তাই আর আদর করা হলো না। কিন্তু মাঝে মাঝেই টিকা টিপ্পনি চলতো। পরের বছর কলেজ শুরু হওয়ায় আর রবিদার কাছে পড়া হলো না। তারপর আবার একদিন মজা নেওয়া হলো আমার। তখন আমি বিয়ে প্রথম বর্ষে পড়ি। বৌদি তোমায় আর চন্দ্রিমাকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিল। বাড়িতে শুধু দাদা আর আমি। দাদা জড়িয়ে ধরে বলল, অচলা, তোকে আদর করতে ইচ্ছে করছে রে। এই বলে আর কোনো কথা নয়, খুব করে শুরু করলো। আমারও ভালো লাগলো। তারপর দাদা চাইলে না বলতাম না। দাদাও একদিন করতে চেয়েছিল। আমি বললাম, দাদা, পুকুরে জল না দিয়ে এমনিতে সাঁতার কাটো। আগে যেমন করতে তাই করো না, যত খুশি। দাদা বলল, ঠিক আছে, কিন্তু বন্দুকটা একটু নাড়িয়ে দে না। দাদার কথা শুনে আমিও তাই করলাম। গুলি বেরিয়ে গেল। তারপর যতদিন সুযোগ পেয়েছি দাদা টেনিস বল খেলতো, আমি বন্দুক নাড়িয়ে গুলি বের করতাম। আমার মুখে এই ঘটনাগুলো শুনে চন্দন আদররত অবস্থায় বলল, আচ্ছা পিসি, আজ তো তোমাকে করব, কিন্তু যদি তোমার কিছু হয়ে যায়। আমি বললাম, হবে না। ও অবাক হয়ে বলল, কেন? আমি বললাম, এখন করলে হবে না, আমার এখন সেফ টাইম চলছে। ও এবার খুশিতে বলল, তাই? এই বলে একটা চাপ দিয়ে আমাকে ঝাঁকিয়ে তুললো। খেলতে রেডি হওয়ার জন্য আমাকে প্রস্তুত হওয়ার ইঙ্গিত দিল। আমিও বুঝলাম ও তেমন পাকা খেলোয়াড় না। পাকা খেলোয়াড় কখনো এত তাড়াতাড়ি উত্তেজিত হয় না।